ছুরি বুটি ছাড়াই আপনারা কি কখনো জ্যান্ত মাছ এইভাবে কেটে দেখেছেন? কিংবা আপনারা কি কখনো জামা কাপড়ের ক্লিপ এইভাবে বোতলে বা শিশিতে লাগিয়ে দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, এরকম ধরনের ঘিয়ের যে শিশিগুলো আমরা নিয়ে আসি, এই যতই আমরা সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুই না কেন, এটা পরিষ্কার করার পরও দেখা যায় একটা তেল চিটচিটে ভাব বা ঘিয়ের একটা গন্ধ থাকে, সহজে যেতে চায় না। তাই ঘিয়ের গন্ধ বা তেল চিটচিটে ভাব কিভাবে দূর করতে পারি, এখানে দেখুন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি গরম জল দেবে না, কাচের শিশি ফেটে যেতে পারে। উষ্ণ গরম জল, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ডিটারজেন্ট পাউডার, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট। এবার দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে তেল চিটচিটে ভাবটা আছে না, সেটা কিন্তু ডিটারজেন্ট পাউডার দূর করবে, আর যে ঘিয়ের একটা বাজে গন্ধ থাকে সেটা টুথপেস্টের কারণে চলে যাবে। 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে আমি দেখুন মিশ্রণটা ঢেলে নিলাম। তেল চিটচিটে ভাবও কত সুন্দর চলে গেছে, বাজে ঘিয়ের গন্ধও চলে গেছে। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন ঘিয়ের শিশিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। কোনো রকম ঘষা মাজা কিচ্ছু করার প্রয়োজন নেই, এইভাবেই পরিষ্কার করে নিতে পারেন যে কোনো কাচের শিশি। আরও একটি টিপস শেয়ার করব। অনেক সময় কাচের শিশি আমরা যখন ধুয়ে দিই, এইভাবে উপুর করে রাখি। এইভাবে উপুর করে ধোয়ার পর রাখলে জলটা শোকাতে অনেকটা সময় লাগে। আপনারা একটি কাজ করতে পারেন, ঢাকনার ওপরে এইভাবে উপুর করে রাখতে পারেন। এতে আর একটা রিস্ক আছে, প্লাস্টিকের শিশি রাখলে কোনো ভয় নেই, পড়ে গেলে ভেঙে যাবে না। কিন্তু কাচের শিশি এইভাবে রাখলে অনেক সময় দেখা যায় কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে গেলেই কিন্তু কাচের শিশিটা পড়ে যায়, ভেঙে যায়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো আছে, এইভাবে 3টে কিংবা 4টে ক্লিপ নিয়ে নেবেন, এইভাবে লাগিয়ে নেবেন। তারপর শিশিটাকে এইভাবে উপুর করে রেখে দেবেন। দেখবেন আপনাদের 10 মিনিটও সময় লাগবে না, কাচের শিশিটা পুরো শুকিয়ে যাবে, এমনকি পড়ে যাওয়ারও কোনো রকম ভয় নেই, ভেঙেও যাবে না। পরের টিপসটি এখানে দেখুন, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট। এবার এই টুথপেস্টের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ নারিকেল তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নেব টুথপেস্টটাকে। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা, আর আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা, নুন, খাওয়ার সোডাটাকে আমাদের মিশিয়ে নিতে হবে নারকেল তেলের সঙ্গে। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? আমাদেরই অনেকেরই দেখা যায় দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা করতে থাকে, এমনকি দাঁত হলদে হয়ে যায়, ভীষণ বাজে লাগে। তাই আমরা যদি টুথপেস্টের সঙ্গে একটু নুন আর বেকিং সোডা মিশিয়ে, একটু নারিকেল তেল মিশিয়ে দাঁতটাকে ব্রাশ করি, তাহলে দাঁতের যে হলদে ভাব আছে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, যন্ত্রণা করা, অনেকের দাঁত দিয়ে রক্ত পড়ে, এত সব সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। অবশ্যই আপনারা একবার ব্যবহার করে দেখবেন বন্ধুরা। আপনারা এটাকে তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন যখনই আপনারা দাঁত মাজবেন। আর অবশ্যই কিন্তু রাতে বা সকালে 2 বার দাঁত মাজবেন, দেখবেন আপনাদের দাঁত হবে সাদা ধবধবে, দাঁতের নানা রকম সমস্যা দূর হবে। পরের টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করছি, দেখুন আমাদের বাড়িতে যখন এরকম তেলের প্যাকেট আমরা কেটে বোতলের মধ্যে তেল ঢালি, তারপর প্যাকেটটাকে ফেলে দিই, কিন্তু প্যাকেটের গায়ে বেশ কিছুটা তেল থেকে যায়। তাই এইভাবে জারে বা বোতলে ঢালার পর প্যাকেটটাকে যদি এইভাবে রেখে দিই না, 10 মিনিট মতো যতটা তেল আছে সবই কিন্তু পড়ে যাবে, একটু তেল নষ্ট হবে না। পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা রান্নাতে বা স্যালাডে অনেকেই টক দই খেয়ে থাকি, কিংবা টক দই যখন এইভাবে চামচ দিয়ে ফেটাই অনেকটা সময়ও লাগে, আর দেখা যায় দানা দানা ভাব থেকে যায়। সেক্ষেত্রে 2টো কাঁটা চামচ এইভাবে একটার উপর একটা নিয়ে যদি এইভাবে ফেটাতে থাকি না, সময় কম লাগবে বন্ধুরা, আর দেখবেন টক দইটা এত সুন্দর ক্রিমের মতো ফেটানো হবে। আপনারা কোনো রেসিপিতে ব্যবহার করেন কিংবা স্যালাডে খান, খেতেও ভালো লাগবে, রেসিপিতে দিলে তরকারিটাও দেখতে কিন্তু দারুণ লাগবে, টেস্টও হবে। পরের টিপসটি তাহলে দেখে নিই। আমরা অনেক সময় রান্না করার পর দেখা যায় গ্যাসের ওভেনটা তো পরিষ্কার করি, কিন্তু কোনো রকম সাবান বা লিকুইড ছাড়াই, জল ছাড়াই কিন্তু গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের যে পাউডারগুলো থাকে না, প্রত্যেক বছর কেনা হয়, দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে যায়, আমরা ফেলে দিই। কিন্তু এই ধরনের পাউডার দিয়ে গ্যাসের ওভেনটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি। শুধু পরিষ্কারই নয়, তেল চিটচিটে ভাব দূর হবে, সেই সঙ্গে কিন্তু গ্যাসের ওভেনটা শাইনও চলে আসবে। এইভাবে পাউডারটা দিয়ে আমি পেপারের সাহায্যে দেখুন এই
পুরো গ্যাসের ওভেনের ওপর পাউডারটাকে সবার প্রথম এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর কি করব, পাউডারটাকে হালকা করে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব। এইভাবে একটু ডলে নেব, ব্যাস সব তেল চিটচিটে ভাব উঠে যাবে। এমনকি আমাদের যে গ্যাসের ওভেনটা নতুনের মতো শাইন চলে আসবে। অনেক সময় খাবারের গন্ধ থাকলে আরশোলা টিকটিকির উৎপাত হয়। এইভাবে গ্যাসের ওভেন যদি মুছি, পাউডারের গন্ধের কারণে আরশোলা টিকটিকি ইঁদুরের উৎপাতও কম হবে। এই টিপসটি তাহলে দেখে নিন। এরকম ধরনের বড়ি আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, তরকারিতে কিংবা শুক্তোতে। কিন্তু প্রত্যেক তরকারিতে তো আর বড়ি খাওয়া হয় না, তাই বড়ি যখন আমরা অনেকটা পরিমাণে কিনে আনি, কৌটোর মধ্যে রেখে দিলে 3-4 মাসের মধ্যেই দেখা যায় বড়িগুলো পোকা ধরে যায়। তাই কি করলে পোকা ধরবে না, 6 মাস থেকে 7 মাস আপনারা রেখে দিতে পারবেন। অবশ্যই বড়িগুলো যদি মাঝে মাঝে একটু রোদ্রে দেন তাহলে কিন্তু পোকা ধরবে না। রোদ্রে যদি দেওয়ার সময় না থাকে, সামান্য পরিমাণ হাতে সরিষার তেল নিয়ে নেবেন। সরিষার তেল বড়িটার গায়ে এইভাবে আলতো আলতো করে একটু লাগিয়ে নেবেন। সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা আছে তার কারণে কিন্তু বড়িতে পোকা ধরবে না কখনোই। তারপর যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে আপনারা রেখে দেবেন। দেখবেন 6-7 মাস রেখে দিলেও একটি বড়িতেও পোকা আপনাদের ধরবে না। আর আমি তো বললাম প্রথমেই, যদি আপনারা রোদ্রে দেন 15 দিন অন্তর অন্তর একবার, তাহলেও কিন্তু বড়িতে কোনো রকম পোকা ধরবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আটা অনেক সময় মাখার পর কিন্তু আমাদের একটু বেশি হয়েই যায়। তাই এই বেশি যে হয়ে যায় আটাটা আমরা ফ্রিজে রেখে দিলে আটাটা শক্ত হয়ে যায়। এমনকি রুটি করলেও ভালো হয় না 3-4 দিন পর যে বাসি ফ্রিজের আটাটা দিয়ে। তা আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে না, প্যাকেটটাকে দেখুন আমি কেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু তেল দেখুন গায়ে লেগেই থাকে সামান্য একটু। এর মধ্যেই যদি আমরা আটাটাকে এইভাবে রেখে দিই, তারপর ভাঁজ করে মুড়িয়ে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আটাটা নরম থাকবে, কালো হবে না। 3-4 দিন পরেও রুটি করলে রুটি কিন্তু একেবারে সফট হবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এরকম জ্যান্ত কই মাছ কাটতে আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু খুবই কষ্ট হয়। আর বাজার থেকে কেটে আনতে গেলে অনেকটা টাকা পয়সাই কিন্তু আমাদের লাগে। এই কটা কই মাছ কাটতেই বাজারে গেলে কিন্তু 50 টাকার ওপরে লেগে যায়। তাই খুব সহজে কোনো রকম বটি বা ছুরি ছাড়াই কেটে নিতে পারবেন জ্যান্ত মাছ। সবার প্রথমে আমি নুন দিয়ে নিচ্ছি দেখুন মাছের মধ্যে, কারণ এই জ্যান্ত কই মাছ কাটতে গেলে কিন্তু খুবই কষ্ট করতে হয়। তাই এইভাবে মাছের মধ্যে নুন দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একেবারে নিস্তেজ হয়ে গেছে। দেখুন এবার আমি কিভাবে মাছগুলোকে কোনো রকম বটি বা ছুরি ছাড়াই কাটবো। এরকম একটি কাঁচি নিয়ে নিতে হবে। কাঁচির সাহায্যে সবার প্রথমে কি করছি, মাছের যেই ধরনের ডানাগুলো আছে না, এই ডানাগুলো কিন্তু ভীষণ শক্ত হয়। নর্মালভাবে কাটতে গেলেও আমাদের অনেক সময় হাত পা কেটে যায়। দেখুন সবার প্রথমে এইভাবে আমি মাছের ডানাগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু মাছটা আমার নড়ছে। তাই আর শহরের দিকে যারা আমরা থাকি তারা কিন্তু ছাই পাই না, যে ছাই দিয়ে মাছ কাটলে কিন্তু এই যে কই মাছ জ্যান্ত মাছ বিজল বিজল হয়, হাত স্লিপ কাটে, সেক্ষেত্রে একটু ছাই নিলে সুবিধা হয়। কিন্তু শহর এলাকায় তো সেটা সম্ভব নয়, তাই একটু সাবধানেই কাটার চেষ্টা করবেন। দেখুন এইভাবে আমি সবার প্রথমে কাঁচির সাহায্যে আমি এই কানকোগুলো বা যে ডানাগুলো আছে ডানাগুলোকে সব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কাটার পর আমি আঁশ ছাড়াবো। দেখুন আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না, র্যাপারগুলো, যে একটু শক্ত দেখে ওষুধের খালি র্যাপার নিতে হবে। এই ওষুধের র্যাপারের সাহায্যে আপনারা সেকেন্ডের মধ্যেই মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। একটি আঁশও আপনাদের মাছের মধ্যে কিন্তু থাকবে না। দেখবেন মাছটা আপনাদের সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এমনকি বাজার থেকে মাছ কিনে আনলেও যে অনেকটা টাকা খরচা হয়, সেই টাকাটাও আপনারা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবেন। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম, আর কত সহজেই আমার মাছের আঁশটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এবার আমি দেখাবো যে পেটের নোংরাটা আমরা কিভাবে বের করতে পারবো, তারই একটি টিপস। দেখুন আমি এখানে মাছের আঁশটা ছাড়ানোর পর নিয়ে নেব একটি যে কাঁচিটা দিয়ে আমি মাছ কাটি সেই কাঁচিটা। এবার আপনি দুরকম পদ্ধতিতে পেটের নোংরা বের করতে পারেন। পেটের দিকে এইভাবে হালকা একটু কেটে নিতে পারেন, তার মাধ্যমেও পেটের নোংরাটা বের করতে পারেন। কিংবা আপনারা চাইলে যে কানকোর সাইড দিয়ে সেখান থেকেও, আমি কিন্তু কানকো দিয়েই মাছের পেটের নোংরাটা বের করি। এতে কি হয়, অনেক সময় পেট দিয়ে বের করতে গেলে মাছ ভাজতে গেলে একটু বেশি কাটা হয়ে গেলে পেটের দিকটা, তাহলে মাছের কাটা ছাড়িয়ে পড়ে। এইভাবে কানকোর দিক দিয়ে দেখুন একটু চামচ দিয়ে আমরা যদি এইভাবে ভেতরের দিক দিয়ে বের করি, তাহলে কিন্তু নোংরাটা খুব সুন্দরভাবে আমাদের
আমাদের বাইরে বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আমরা জ্যান্ত মাছ, বিশেষ করে কই মাছ, কোনো রকম বটি কিংবা ছুরি ছাড়াই সহজেই কেটে নিতে পারলাম। এইভাবে সবগুলো মাছই আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ কাটা হয়ে গেছে। কই মাছ ধুতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়, বিজল বিজল পদার্থ বের হয়। তাই কই মাছ যখনই আমরা ধোবো তখন মাছের মধ্যে কিন্তু দিয়ে দেব নুন। বেশ কিছুটা নুন দিয়ে মাছটাকে যদি সবার প্রথমে এইভাবে একটু কচলে নেওয়া যায় তাহলে কিন্তু বিজল পদার্থটা বের হয়ে যায়। তারপর 3 থেকে 4 বার মাছটা ধুলেই কিন্তু একেবারে মাছটা পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মাছটা কত সুন্দর নুন দিয়ে ধোয়ার কারণে পরিষ্কার হয়ে গেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই